আসসালামু আলাইকুম। টেকনিক ইজি এডুকেশনের পক্ষ থেকে নবম দশম শ্রেণীর শিক্ষার্থীদের জানাচ্ছি শুভেচ্ছা। আজকের পর্বে আমরা দেখো দিনাজপুর বোর্ড 2025 সালে আসা একটা সৃজনশীল নিয়ে তোমাদের সাথে আলোচনা করব। কি বলছে? মারিয়া দশম শ্রেণীর ছাত্রী, লেখাপড়ার সময় সে চশমা ব্যবহার করে, তার ব্যবহৃত চশমার ক্ষমতা -2 ডায়াপ্টার। তাহলে এই যে দেখো দশম শ্রেণীর ছাত্রী, তার মানে এই যে ইয়ং জেনারেশন, এই যে কম বয়সী যে শিশুরা বা ছেলেমেয়েরা, এদের ক্ষেত্রে আমরা দেখতে পাই হচ্ছে দূরের জিনিস দেখতে পায় না কিন্তু কাছের জিনিস দেখতে পায়। এই যে সমস্যাটা, এই সমস্যা হইলে আমরা যে চশমাটা ব্যবহার করি ওই চশমাটা হচ্ছে তোমার অবতল লেন্সের চশমা, মানে এই লেন্সটা হচ্ছে এরকম দেখতে হয়। চশমার ভিতরে যে লেন্সটা থাকে ওইটা হচ্ছে এরকম দেখতে। এখন এই যে অবতল লেন্স, ওইটা আমি কিভাবে বুঝতে পারি? এই যে লেন্সের ক্ষমতা যখন তুমি দেখবা, ক্ষমতার সামনে যে মাইনাস চিহ্নটা দেখতে পাচ্ছ, এই মাইনাস চিহ্নটা দেখেই হচ্ছে আমি বুঝতে পারছি এটা হচ্ছে অবতল লেন্স। অবতল লেন্সে হচ্ছে মাইনাস থাকবে। তাহলে আবার এই যে দশম শ্রেণী যখন বলছে না, তখন কিন্তু আমি এই দশম শ্রেণী শুনেই বুঝে ফেলছি যে ওর ক্ষেত্রে অবতল লেন্স আমরা ব্যবহার করব, কারণ কম বয়সী ছেলেমেয়েদের ক্ষেত্রে অধিকাংশ ক্ষেত্রেই হচ্ছে আমরা অবতল লেন্স, মানে দূরের জিনিস দেখতে পাচ্ছে না, তখন আমরা অবতল লেন্স ব্যবহার করি। তাহলে মারিয়ার ক্ষেত্রে আমরা বুঝতে পারলাম যে অবতল লেন্স ব্যবহার করতেছে। তাহলে উদ্দীপক বুঝতে পারার পরে যদি উল্টা কনসেপ্ট বলতো, যদি বৃদ্ধ কারো কথা বলতো যে উনি খবরের কাগজ পড়তে পারতেছে না, কোনো নানু দাদু আমাদের, সেক্ষেত্রে ওরা দেখবা হচ্ছে তোমার কাছের জিনিস দেখতে পায় না, মানে খবরের জিনিস, খবরের কাগজটা পড়তে পারতেছে না, ওটা কিন্তু কাছে। তখন ওরা কি করে দেখবা যে দূরে নিয়ে যায়, তাই না? এভাবে দূরে নিয়ে হচ্ছে দেখার চেষ্টা করে, কারণ ওরা দূরের জিনিস দেখতে পায়। তখন আবার উত্তল লেন্স ব্যবহার করা হবে, মানে এই জায়গাটার উল্টা কনসেপ্ট। কেমন? তাহলে উদ্দীপক বুঝতে পারার পরে ক নাম্বারে কি বলছে দেখো তো, বয়স সন্ধিকাল কাকে বলে? বয় মানে হচ্ছে বয়স, সন্ধি মানে হচ্ছে মিলন, আর কাল মানে হচ্ছে সময়। তাহলে যেই সময়টা তোমার দুইটা বয়সের মাঝখানে সন্ধি করতেছে বা মিলন ঘটাচ্ছে, ওইটাই হচ্ছে আমার বয়স সন্ধিকাল, তাই না? এই ফ্রেজ মানে ওয়ার্ডটাকে ভাঙলে তো আমরা এই যে বয়স, মিলন আর সময় এটা পাচ্ছি। এখন সাজিয়ে যখন লিখবো বয়স সন্ধিকাল কাকে বলে, বয়স সন্ধিকাল হচ্ছে তোমার বাল্যকাল, মানে একদম যখন তুমি ছোট বাচ্চা, এই যে বালক বয়সটা বাল্যকাল এবং তোমার যৌবনকালের মাঝখানের যে সময়টা, দুইটা বয়সকে সন্ধি করতেছে না, মিলন ঘটাচ্ছে না, এই যে তোমার বাল্যকাল আর যৌবনকালের মাঝখানের যে সময়টা, যে সন্ধিকালটা, ওইটাই হচ্ছে আমাদের বয়স সন্ধিকাল। এই সময়টা কখন হয়? ছেলে আর মেয়েদের ক্ষেত্রে 11 থেকে 19 বছরের ভিতরেই, কারো আগে বা পরে, মানে হয় কারো 11তেই হয়ে গেল অথবা কারো 15-16 এরকম, মানে এই বয়সের এই লিমিটের ভিতরেই হচ্ছে ছেলে মেয়েদের কিছু শারীরিক এবং মানসিক পরিবর্তন আমরা দেখতে পাই। তারা ছোট থাকতে একরকম মানে মানসিক আচরণ, শারীরিক গঠন একরকম থাকে, পরবর্তীতে যৌবনে পদার্পণের সময় ওদের কিন্তু অনেক ধরনের চেঞ্জেস দেখা যায়, তাই না? এই চেঞ্জেস যখন ঘটতেছে যেই সময়টাতে, ওইটাকেই আমরা বলবো হচ্ছে বয়স সন্ধিকাল। এরপরে দেখো, প্লাটিপাসকে জীবন্ত জীবাশ্ম বলা হয় কেন? জীবন্ত মানে তো বেঁচে আছে, আর জীবাশ্ম মানে হচ্ছে আদিমকালের যে ফসিল, তাই না? মাটির নিচে অনেক দীর্ঘ সময় ধরে মাটির চাপ, তারপরে তাপ, এই যে এগুলার কারণে মানে পরিবেশের এই তাপ চাপের কারণে যে জিনিসগুলো হচ্ছে তোমার ফসিলে পরিণত হয়ে যায়, তাই না? কোনো একটা মৃতদেহ ধরো মাটির নিচে চাপা পড়ে আছে অনেক কোটি কোটি বছর ধরে, কিন্তু ওর উপরে আরো বালু জমা হয়ে হয়ে মানে স্তরটা বৃদ্ধি পাবে আর ডেড বডিটা কি হবে? মাটির নিচে চলে যাবে। তখন এই যে ডেড বডিটা, তখন এটা ফসিল হয়ে যাবে। তাহলে কি হইলো জিনিসটা? একবার বললাম জীবন্ত, আবার বললাম হচ্ছে জীবাশ্ম, মানে মৃত জিনিস। তাহলে কিভাবে হইলো? প্লাটিপাস কি জিনিস? প্লাটিপাস হচ্ছে এরকম একটা জীব যেটা আদিম কাল থেকে শুরু করে এই পর্যন্ত ওর কোনো চেঞ্জ ঘটে নাই। আমরা কি জানি পৃথিবীতে কোনো একটা জীব টিকে থাকার জন্য ওর অবশ্যই হচ্ছে পরিবেশের সাথে নিজেকে খাপ খাইয়ে নিতে হবে। এটাকে কি বলে? অভিযোজন বলে, মানে পরিবেশের সাথে নিজেকে খাপ খাইয়ে নেওয়াটাকে বলে হচ্ছে অভিযোজন। এখন ধরো তুমি প্রাকৃতিক পরিবেশে বসবাস করতেছো, পরিবেশ তো সব সময় তোমার অনুকূলে থাকবে না, প্রতিকূল পরিবেশও সৃষ্টি হবে। প্রতিকূল পরিবেশ থেকে তুমি নিজেকে বা তোমার প্রজাতিটা কিভাবে টিকে থাকবে? হয় তুমি নিজেকে চেঞ্জ করবা, না হলে জায়গাটা চেঞ্জ করে অন্য জায়গায় চলে যাবা। মানে এই জায়গায় মনে করো তুমি খাবার পাচ্ছ না, তোমার আবহাওয়াও তোমার অনুকূলে নাই, সেক্ষেত্রে তুমি শিফট করে অন্য কোনো একটা জায়গায় চলে যাও, এরকমও হইতে পারে। অথবা তুমি নিজের বৈশিষ্ট্যের পরিবর্তন আনতে পারো। তাহলে এরকম পরিবর্তনের মাধ্যমে অভিযোজিত হয়ে পৃথিবীতে কোনো একটা জীব প্রজাতি টিকে থাকতেছে। কিন্তু প্লাটিপাস হচ্ছে ওই একমাত্র জীব, যে জীবটা হচ্ছে ওই আগের মানে কোটি কোটি বছর আগে থেকে শুরু করে এখন পর্যন্ত ওর নিজের ভিতরে কোনো চেঞ্জেস আনে নাই। অথচ ওর সাথে যে জীবগুলা ছিল অনেক কোটি বছর আগে, প্লাটিপাস আর যেই প্রজাতিগুলো একসাথে আসছিল, ওরা কিন্তু বিলুপ্ত হয়ে গেছে অথবা ওরা নিজে থেকে পরিবর্তন করে অন্য প্রজাতি হয়ে গেছে, কিন্তু প্লাটিপাস নিজের ভিতরে কোনো পরিবর্তন আনে নাই, যার জন্য ওকে আমরা জীবন্ত জীবাশ্ম বলবো। দেখো কি বলছে, কতগুলো জীব সুদূর অতীতে উৎপত্তি লাভ করেও কোনো রকম
পরিবর্তন ছাড়াই এখনো পৃথিবীতে টিকে আছে। মানে তুমি পৃথিবীতে টিকে থাকার সময় তোমার বিভিন্ন মানে ধাক্কা খাওয়া লাগবে, ওই ধাক্কায় তুমি নিজেকে পরিবর্তন করে ফেলবা বা জায়গা পরিবর্তন করে ফেলবা, যে কোনোভাবে চেঞ্জ হবা। কিন্তু যেই জীবগুলো এই যে এখনো বেঁচে আছে কোনো পরিবর্তন ছাড়া, এই যে কোনো পরিবর্তন ছাড়া, কিন্তু তার সমগোত্রীয় যে জীবগুলা ওগুলা হয় বিলুপ্ত হয়ে গেছে, না হলে পরিবর্তিত হয়ে গেছে, এরকম হইতে পারে। তাহলে যে জীবটা পরিবর্তিত হয় নাই ওইটা হচ্ছে এরকম একটা জীব যেটা প্লাটিপাস। এখন প্লাটিপাস হচ্ছে স্তন্যপায়ী একটা জীব, যেটার হাঁসের মতো চঞ্জু আছে। ওর মাথাটা এই যে এরকম, ওর যে ঠোঁটটা ওইটা হচ্ছে তোমার হাঁসের মতো, দেখো হাঁসের মতো। তোমরা যদি ওই যে কার্টুন দেখো না, পোকেমন যদি দেখো, সেক্ষেত্রে সাইডাক আছে না একটা, মিষ্টির কাছে যে একটা ওয়াটার পোকেমন ছিল সাইডাক, ওই সাইডাকটা হচ্ছে তোমার প্লাটিপাস। প্লাটিপাসের ছবি তোমরা বিভিন্ন জায়গায় দেখতে পারো, বোর্ড বইয়েও দেওয়া থাকতে পারে। তাহলে এই যে হাঁসের মতো দেখতে যে জীবটা, এটা হচ্ছে প্লাটিপাস, যে তোমার অতীতকাল থেকে শুরু করে আজ পর্যন্ত নিজের ভিতর কোনো চেঞ্জ আনে নেই। ও যেরকম ছিল ওর প্রজাতিটা ওরকমই আছে, এই জন্য ওকে আমরা জীবন্ত জীবাশ্ম বলি। এরপরে চলো আমাদের গ নাম্বারটা কি বলছে, মারিয়ার চশমার ফোকাস দূরত্ব নির্ণয় করতে বলছে। আমাদের ক্ষমতা দিয়ে দেওয়া আছে, আর কোনো ইনফরমেশন কিন্তু দেওয়া নাই। ক্ষমতা দিয়ে দেওয়া আছে পি, আর ফোকাস নির্ণয় করতে বলছে। ক্ষমতা আর ফোকাসের ভিতর সম্পর্কটা কিরকম, পি সমান সমান 1/f, তাই না? এরকম না সম্পর্কটা, পি সমান সমান মানে পাওয়ার সমান সমান 1 উপরে আর নিচে হচ্ছে ভাগ দিব ফোকাস দ্বারা। তাহলে আমাদের ফোকাস নির্ণয় করতে বলছে, তাহলে ফোকাসটাকে আমি এই পাশে নিয়ে আসবো, পিটাকে এইদিকে পাঠিয়ে দিব। তাহলে এফ সমান সমান 1/p এরকম দাঁড়ায় না, আর গুণন করলাম, এটাকে এইদিকে দিয়ে দিলাম, ওর জায়গায় ওকে দিয়ে দিলাম। তাহলে এফ বের করব, 1/p মান কত দেওয়া আছে, পি এর মান দেওয়া আছে হচ্ছে -2। তাহলে এই যে হাফকে আমরা কি লিখতে পারি, 0.5 লিখতে পারি না, অবশ্যই সামনে মাইনাস দিতে হবে। কি করলাম জিনিসটা সহজ ক্যালকুলেশন, শুধু আমার ক্ষমতা দিয়ে দেওয়া আছে। এই ক্ষমতা থাকলে আমি এখন এই মানটা নির্ণয় করব, যে দেওয়া আছে পি সমান সমান -2 ডায়াপ্টার। তারপরে আমরা জানি পি সমান সমান 1/f, সুতরাং এফ সমান সমান এইখানে পি এর জায়গায় মানে এফ এর জায়গায় পিকে বসাই দিব, উপরে 1 নিচে হচ্ছে -2। কি আসলো আমার, হাফ মানে হচ্ছে 0.5, সামনে হচ্ছে একটা মাইনাস, আর ফোকাস দূরত্ব এটা বের হলো হচ্ছে মিটারে। তাহলে এটাই হচ্ছে আমার ফোকাস, এতটুকুই হচ্ছে আমার উত্তর। এখানে কিন্তু শেষ। মাইনাসটা দিয়ে কি বোঝাচ্ছে, অবতল দর্পণ বোঝাচ্ছে, অবতল দর্পণ না সরি লেন্স বোঝাচ্ছে, অবতল লেন্স বোঝাচ্ছে হচ্ছে মাইনাস দ্বারা। তাহলে এই জায়গাটায় মারিয়ার চশমার ফোকাস দূরত্ব নির্ণয় করতে বলছে। ফোকাস দূরত্ব এফ আমরা নির্ণয় করলাম কত, -0.5 মিটার। এটাই হচ্ছে আমাদের উত্তর। সূত্রটা শুধু মনে রাখা লাগবে, পি সমান সমান 1/f, এটাই হচ্ছে সূত্র। এরপরে আসো মারিয়ার চোখের ত্রুটির কারণ ও প্রতিকার। ওর চোখের ত্রুটিটা কি, ও হচ্ছে দূরের জিনিস দেখতে পায় না কিন্তু কাছের জিনিস দেখতে পায়। এই ত্রুটিটার কারণ আর প্রতিকার জিজ্ঞেস করছে, চলো আমরা আগে দেখি। দেখো সবার প্রথমেই তোমাকে বলতে হবে তার সমস্যাটা কি, মানে চোখে যে হয়েছে দূরে জিনিস দেখতে পারতেছে না, এই রোগটাকে কি বলে, হ্রস্ব দৃষ্টি বলে। মারিয়ার যে রোগটা হয়েছে মানে চোখের যে সমস্যাটা ওইটা হচ্ছে হ্রস্ব দৃষ্টি। এই দৃষ্টির যে মানুষজন মানে এই দৃষ্টি সম্পন্ন যে চোখের সমস্যাটা, এই মানুষজন কি করে, দূরের জিনিস দেখতে পায় না কিন্তু কাছের জিনিস দেখতে পায়। এখন এই ত্রুটির কারণটা হচ্ছে আমরা কি জানি, আমাদের অক্ষি গোলক, এই যে এরকম চোখ কিন্তু দেখতে এরকম গোলাকার, বাইরে থেকে দেখলে তোমার মনে হয় যেন বিভিন্ন শেপের হইতে পারে, কিন্তু ভিতরে কিন্তু চোখ হচ্ছে তোমার পুরাটা এরকম গোল, তোমার কোটরের ভিতরে চোখ কিন্তু পুরাটা গোল। তাহলে এই যে অক্ষি গোলক, আর সামনে আমাদের লেন্সটা কিরকম, লেন্স হচ্ছে তোমার এরকম উত্তল লেন্স। এখন উত্তল লেন্সের ক্ষেত্রে, এই উত্তল লেন্সের ক্ষেত্রে আমরা জানি হচ্ছে ও অভিসারী ক্ষমতা দেখায়। এখন অভিসারী ক্ষমতা কি, অভিসারী ক্ষমতা হচ্ছে এরকম, দেখো এটা হচ্ছে উত্তল লেন্স, কেমন, এই উত্তল লেন্সটা কি করবে, যদি একগুচ্ছ সমান্তরাল আলো ওর উপর এসে পড়ে, এই যে একটা আলো এসে পড়লো, এই যে একটা আলো এসে পড়লো, এই যে আলো এসে পড়লো, কেমন সমান্তরাল আলো এসে পড়তেছে। আলো কিন্তু এভাবে ফেলা যাবে না, এলোমেলো ভাবে ফেলা যাবে না, সমান্তরাল ভাবে ফেলতে হবে। এখন ফেলার পরে এই লেন্সটা কি করবে, সবগুলো আলোকে এরকম কাছাকাছি নিয়ে আসার চেষ্টা করবে, মানে ওদেরকে এরকম করে মিলিত করার চেষ্টা করবে, আলোটাকে এরকম করে কাছে নিয়ে আসার চেষ্টা করবে। এই ক্ষমতাটাকে আমরা বলবো হচ্ছে অভিসারী ক্ষমতা। এখন তোমার লেন্সের এই যে ক্ষমতাটা, এই ক্ষমতার কারণেই কিন্তু আমরা মানে চোখে দেখতে পারতেছি, মানে কোনো আলো যখন তোমার চোখে পড়তেছে, রেটিনায় যখন আলো পড়ে তখন কিন্তু আমরা ওইটা দেখতে পাই। এই জিনিসটা আমি আরেকটু দেখো নোটে যদি ক্লিয়ার করি, দেখো এই যে তোমার অক্ষি গোলক, এখানে ভিতরে তোমার এই লেন্সটা আছে,
লেন্সের উপরে যখন আলো পড়তেছে এই আলোটাকে ও কি করবে, এরকম করে মিলিয়ে ফেলার চেষ্টা করবে, তাই না? এই যে মিলিয়ে ফেলে যখন রেটিনার উপরে মিলাবে তখন তুমি ওই জিনিসটা দেখতে পাবা। এখন এই সমস্যাটা কি হয়, যখন এই আলোটা তোমার এখানে এসে পড়লো, পড়ার পরে ও এইটাকে মিলায় ফেললো, কিন্তু দেখো যেখানে মিলাইছে এই জায়গায় তো আমার রেটিনা নাই, ও রেটিনার আগেই মিলায় ফেলাইছে, তার মানে ওর অভিসারী ক্ষমতা অনেক বেশি বেড়ে গেছে। অভিসারী ক্ষমতা যখন বেড়ে যাবে, অভিসারী ক্ষমতা যখন বেড়ে যাবে, অভিসারী ক্ষমতা যখন বেড়ে যাবে তখন আমরা জিনিসটাকে দেখতে পাবো না, দূরের জিনিস আমরা এখন দেখতে পাচ্ছি না। এইটাই হচ্ছে আমার হ্রস্ব দৃষ্টির সমস্যাটা। হ্রস্ব দৃষ্টি কি জন্য হইলো, আমার চোখের যখন অভিসারী ক্ষমতা বেড়ে গেল। এটা কি জন্য হয়, তোমার অক্ষিগোলকের আয়তন যদি বেড়ে যায়, মানে চোখ যদি ভিতরে কোনো কারণে যদি বড় হয়ে যায়, এই যে অক্ষিগোলক হচ্ছে এই জিনিসটা, এই যে গোলটা, এই যে গোলকটা, অক্ষিগোলকের আয়তন যদি বেড়ে যায় তাহলে আমি কি বলতে পারি কারণ হিসেবে, অক্ষিগোলকের আয়তন বৃদ্ধি। অক্ষিগোলকের আয়তন বৃদ্ধি পাইলে অভিসারী ক্ষমতা বেড়ে যায়। এইটা হচ্ছে তোমার এই হ্রস্ব দৃষ্টির কারণ, যাতে কি হচ্ছে তোমার আলোটা রেটিনার আগেই মিলে যাচ্ছে। রেটিনা হচ্ছে পিছনে, দেখো এই যে এই জায়গাটা হচ্ছে রেটিনা, কিন্তু এই আলোটা তোমার আরো আগে এসে মিলে যাচ্ছে, রেটিনায় আসার আগেই মিলে যাচ্ছে। তাহলে তোমার অভিসারী ক্ষমতা অনেক বেশি, যার জন্য তুমি দূরের জিনিস দেখতে পাচ্ছ না। তাহলে এখন আমাদের কি করতে হবে, কাছে থেকে যখন আলো আসে, এই যে দেখো এই লেন্সটা, কাছে থেকে যখন আলো আসে তখন সুন্দর মতো এই রেটিনার উপরেই মিলিত হয়, তখন কোনো সমস্যা হয় না। কিন্তু দূরে থেকে যখন আসতেছে, দেখো আলোকরশ্মিটা যখন অনেক দূরে থেকে আসে তখন যায় হচ্ছে তোমার সামনে মিলে যায়, রেটিনার সামনে। তাহলে কারণটা আমরা জানতে পারলাম, তাই না? আমাদেরকে কি জিজ্ঞেস করছে, কারণ আর প্রতিকার জিজ্ঞেস করছে, তাই না? কারণ কিন্তু আমরা জেনে ফেলছি যে ওর অভিসারী ক্ষমতা বেড়ে গেছে, কারণ হচ্ছে অক্ষিগোলকের আয়তন বেড়ে গেছে এবং অভিসারী ক্ষমতা বেড়ে গেছে, যার জন্য রেটিনার আগেই তোমার আলোকরশ্মি পরস্পর মিলিত হয়ে যাচ্ছে, যার জন্য সে বস্তুটাকে দেখতে পাচ্ছে না। এখন প্রতিকার কি করতে পারি আমরা, এই সমস্যাটা হইলে আমরা এখন কি করতে পারি, আমাদেরকে চশমা ব্যবহার করতে হবে। যেই চশমাটা তোমার হবে হচ্ছে অবতল লেন্সের চশমা। চলো আমরা দেখি অবতল লেন্সের চশমা কি জন্য ব্যবহার করব। যখন কোনো চোখ কাছের বস্তু দেখতে পায় কিন্তু দূরের বস্তু দেখতে পায় না, তখন চোখের ওই সমস্যাকে আমরা বলি হচ্ছে হ্রস্ব দৃষ্টি। এতটুকু তো আমরা বলছি, আগেই বলছি। এই ত্রুটি দূর করার জন্য দূরের বস্তু দেখা যায় এমন এক ধরনের লেন্সের চশমা ব্যবহার করতে হবে। মানে দূরের জিনিস যেহেতু দেখতে পাচ্ছিল না, এখন দূরের জিনিস যাতে দেখা যায় এরকম একটা লেন্সের চশমা ব্যবহার করতে হবে। লেন্সটা তুমি দেখেই বুঝতে পারতেছো এটা হচ্ছে আমার অবতল লেন্স, তাই না? অবতল লেন্সের চশমা, এই যে অবতল লেন্সের চশমা প্রয়োজন। এখন ফোকাস দূরত্ব হ্রস্ব দৃষ্টির দীর্ঘতম দূরত্বের সমান। কি করা লাগবে দেখো তো, এই জায়গায় কি হয়েছে, এই যে লেন্সটা, এই লেন্সটা কি করে আমাদের আলোটাকে অপসারণ করে, মানে অপসারী ক্ষমতা ওর বেশি। এই লেন্সের ক্ষেত্রে কি হয়, অপসারী ক্ষমতা বেশি থাকে। দেখো আমি এই জায়গাটা একটু বুঝাই। এই যে একটা লেন্স, অবতল লেন্স আমি আঁকলাম, কেমন? এই অবতল লেন্সে যখন তুমি একগুচ্ছ সমান্তরাল আলোকরশ্মি ফেললা, এই যে অনেকগুলো আলোকরশ্মি এসে পড়লো, ও কি করবে, এদিকে হচ্ছে ছড়ায় দিবে, আলোগুলোকে ছড়ায় দিচ্ছে। আর উত্তল লেন্স তখন কি করছিল, একটু আগে কিন্তু আমি বলছিলাম, তাই না? উত্তল লেন্স হচ্ছে এরকম কাছাকাছি নিয়ে আসার চেষ্টা করে, আলোটাকে এরকম কাছাকাছি নিয়ে আসার চেষ্টা করে, তাই না? এই যে কাছে নিয়ে আসে, এটা হচ্ছে ওর অভিসারী ক্ষমতা। আর এটা হচ্ছে দূরে নিয়ে যায়, আলোকরশ্মিগুলোকে দেখো ছড়ায় দিছে, এটা হচ্ছে ওর অপসারী ক্ষমতা। তাহলে এই অপসারী ক্ষমতাটাকে আমরা এখন কাজে লাগাবো। কাজে লাগিয়ে এই দুইটাকে মিলে একটা চিত্র আমি এখন অঙ্কন করি। দেখো এটা হচ্ছে আমার অক্ষিগোলক, এখানে হচ্ছে আমার রেটিনা, চোখের ভিতরে আছে হচ্ছে তোমার উত্তল লেন্স, যেটা সৃষ্টিকর্তা কর্তৃক মানে তৈরি করে দেওয়া। আর চশমা পড়ছে, দেখো চশমাটা হচ্ছে অবতল লেন্সের, এই যে এটা। এখন আলোকরশ্মি আসবে, এদিক থেকে আলো আসতেছে, এই যে আলো যখন অনেক দূর থেকে আসতেছে, দূর থেকে আসা আলোগুলাকে ও কি করবে, এই লেন্সটা কি করবে, আরো দূরে পাঠিয়ে দেওয়ার চেষ্টা করবে। দেখো এই যে আলো আসতেছে না, ও এটাকে আরো দূরে পাঠিয়ে দিবে, এরকম ওর ক্ষমতাটাই তো এরকম ছড়ায় দেওয়া। এই যে ছড়াই দিচ্ছে, ছড়াই দেওয়ার পরে যখন এই যে এই উত্তল লেন্সে আবার আসবে, এই যে এইটার কাজ এবার এবার ও কি করে, আর একটু কাছে নিয়ে আসে, এই যে কাছে নিয়ে আসছে, এখন তোমার এই রেটিনার উপরে মিলছে। না হলে কি হচ্ছিল, না হলে হচ্ছে তোমার রেটিনার আগেই মিলে যাচ্ছিল না, এরকম করে দূর থেকে যখন আলো আসতেছিল তখন এরকম রেটিনার আগেই মিলে যাচ্ছিল। কিন্তু আমরা যখন মাঝখানে এই চশমাটা দিয়ে দিলাম, অবতল লেন্সের যে চশমাটা, এই যে অবতল লেন্স দেওয়া যে চশমা, এই চশমার কারণে কি হইলো, এখন আমার রেটিনার উপরে এসে আলোটা মিলল, কারণ ও হচ্ছে আলোটাকে এভাবে ছড়ায় দিচ্ছিল। ছড়ায় দেওয়া আলোটা আবার যখন মানে অভিসারী হইল তখন আসে তোমার রেটিনার উপরে মিলল। এখন ব্যক্তিটা কি হবে, দূর থেকে আসা আলো কিন্তু দেখতে পাচ্ছে। তাহলে এই চশমাটা কি কাজ করলো,
দূর থেকে আসা আলোগুলাকে এমনভাবে তোমার মানে রেটিনার উপরে ফেললো যাতে মনে হচ্ছে যেন কাছে থেকে আসতেছে, কারণ কাছে থেকে আসলে তো এই ব্যক্তিটা দেখতে পায়। তাহলে এই জায়গাটায় আসো, এবার আমরা পড়ি একটু কি বলছে। এই যে ক্ষীণ দৃষ্টি বা হ্রস্ব দৃষ্টির ক্ষেত্রে কি হয়, এই যে এই লেন্সটা যখন ব্যবহার করা হচ্ছে, অবতল লেন্সের অপসারী ক্রিয়া চোখের উত্তল লেন্সের অভিসারী ক্রিয়ার বিপরীতে কাজ করে, তাই না? ওর যে কাজটা, এই যে এই লেন্সের যে কাজটা, ওইটা এই উত্তল লেন্সের কাজের পুরা বিপরীত। কি জন্য? ও হচ্ছে ছড়ায় দিতে চায়, আর উত্তল লেন্স কি করে, কাছাকাছি আনতে চায়। তাহলে এটার কাজ পুরা ভিন্ন। এই কথাটাই এখানে বলছে। ফলে অসীম দূরত্বের বস্তু হতে নির্গত সমান্তরাল আলোকরশ্মি এই সাহায্যকারী অবতল লেন্সের এর মধ্য দিয়ে চোখে পড়ার সময় প্রয়োজন মতো অপসারিত হয় এবং অপসারিত আলোকরশ্মি চোখের লেন্সে প্রতিসারিত হয়ে রেটিনা বা অক্ষিপটের আরের উপরে পড়তেছে। তাহলে এই জায়গাটায় দেখো, এই যে এল যেটা, ও কি করতেছে, অনেক দূর থেকে আসা আলোকরশ্মিগুলোকে এভাবে ছড়ায় দিচ্ছে যাতে মনে হয় যেন কাছে থেকে আসে। কারণ কাছে থেকে আসলে কি হয়, আলোকরশ্মিগুলা দূর থেকে আসলে হচ্ছে তোমার এরকম সরু হয়ে যায়, আর কাছে থেকে আসলে কি এরকম থাকতেছে। তাহলে এই যে ছড়ায় যখন দিচ্ছে তখন চোখ মনে করে যে না, আলোটা কাছে থেকে আসতেছে, কাছে থেকে আসলে তো ওই রেটিনার উপরে মিলাইতে পারে, এই যে রেটিনার উপরে মিলাই দিছে, সে এখন দেখতে পারতেছে। তাহলে দূরের জিনিস দেখার জন্য আমরা এখানে কি করলাম, এই অবতল লেন্সটা ব্যবহার করলাম। তাহলে তোমাকে এই জায়গায় জিজ্ঞেস করছে যে কারণ আর প্রতিকার। কারণ তো আমি বললাম যে অক্ষিগোলকের আয়তন বেড়ে যাওয়া, তারপরে অভিসারী ক্ষমতা বৃদ্ধি পাওয়া। আর প্রতিকার কি, প্রতিকার হচ্ছে আমাদের অবতল লেন্স ব্যবহার করতে হবে। এই যে মারিয়া 10ম শ্রেণীর যে ছাত্রী, সে হচ্ছে দূরের জিনিস বা বোর্ডের পড়া সে দেখতে পাচ্ছে না, তখন কি করবে, অবতল লেন্সের চশমাটা কিন্তু ব্যবহার করতে পারে। তাহলে এই যে প্রশ্নটা, অবশ্যই তোমাকে ওই যে অক্ষি গোলক এঁকে ওই চিত্রগুলা কিন্তু এঁকে দেখাইতে হবে যে রেটিনার উপরে মিলতেছে কিনা বা রেটিনার সামনে মিলে যাচ্ছে এই সমস্যাটা। তাহলে ওই চিত্রগুলা এঁকে সুন্দর করে যদি বর্ণনা দিতে পারো তাহলে হচ্ছে সুন্দর একটা নাম্বার আমরা পেয়ে যেতে পারি। আশা করি বুঝাইতে পারছি। পরবর্তী পর্ব দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।